সেই প্রাথমিক অভিঘাতে কিছু ঘটনা ঘটে, সেই প্রাথমিক অভিঘাতে মানুষ যতটা উত্তাল হয়, খুব স্বাভাবিকভাবেই দেখুন যে মানুষেরা নেমেছিলেন সেদিন রাস্তায় তারা তো আমাদের মতন সারাদিনের রাজনৈতিক কর্মী নন। ছিল স্টেট পুলিশের হাতে ছিল, তারপরে এটা সিবিআই এর হাতে। সিবিআই এর যা কর্মকাণ্ড, তাতে সিবিআই এর ওপর খুব কি ভরসা রাখা যায়? আমাদের রাজ্যের ক্ষেত্রে এত ধরনের দুর্নীতি হয়েছে, সিবিআই বারবার এসছে, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে এইবার কিন্তু কোর্ট সুযোগ দিয়েছিল যে কারা টেন্টেড নয় সেটা জানাও, এইটা জানালে পরে যারা টেন্টেড তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এসএসসি শেষ পর্যন্ত তো বলতে পারলো না। দিদি, তোমাকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। তাহলে শুরু করা যাক। অবশ্যই। যে প্রথমেই যেটা বললাম যে অরাজনৈতিক, তুমি নিশ্চয়ই সেটার প্রতিবাদ করতে। অবশ্যই, অরাজনৈতিক বলে কিছু হয় না। অভয় যে কাণ্ডটা হয়ে গেল সেটা 10 মাস অতিক্রান্ত। অনেকেই বলছেন এই অভয় কাণ্ডটা তোমাদের যে দল সিপিআইএম সেটার একটা কর্মসূচি হয়ে গিয়েছে, সেটার প্রতিবাদ করবে নাকি সেটার সমর্থনে তুমি কিছু বলতে চাই? আমি প্রথমত বলতে চাই যে অভয়ার এই হত্যাকাণ্ডের পরে, নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে মানুষ রাস্তায় নেমেছিলেন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। এইটা খুব একটা কোনো নির্দিষ্ট পার্টির কর্মসূচি হিসেবে মানুষ রাস্তায় নেমেছিলেন এমনটা নয়। আমরা শুধু এটুকু বলছি, আমরা এই কর্মসূচিতে মানুষের সাথে আমরাও ছিলাম এবং আমরাই রাজনৈতিক দল হিসেবে আমরাই ছিলাম। তো এতদিন যে হয়ে গেল 10 মাস, আর 2 মাস বাদে 1 বছর তার পূর্তি হবে 14ই আগস্ট আর 8ই আগস্ট। সুতরাং যে 14ই আগস্ট যে একটা রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, তাহলে এত যে একটা আন্দোলন হয়ে গেল, উত্তাল বাংলা হয়ে গেল এবং বাংলার বাইরে এবং দেশের বাইরেও একটা ভালো রকমভাবে একটা প্রতিবাদের ভাষা আমরা খুঁজে পেয়েছি, তাহলে সেটার এখনো সঠিক যে রায়, সেই রায়টা এখনো কেন স্থগিত রয়েছে, কিসের জন্য? না, এইটা তো খুব ভালো প্রশ্ন করেছো। সেটা হচ্ছে, দেখো, আন্দোলন কিন্তু স্থগিত হয়ে যায়নি। এটা খুব স্বাভাবিক যে একটা ঘটনা ঘটলে তার প্রাথমিক অভিঘাত যতটা থাকে, সেই প্রাথমিক অভিঘাতে কিছু ঘটনা ঘটে, সেই প্রাথমিক অভিঘাতে মানুষ যতটা উত্তাল হয়, খুব স্বাভাবিকভাবেই দেখুন যে মানুষেরা নেমেছিলেন সেদিন রাস্তায় তারা তো আমাদের মতন সারাদিনের রাজনৈতিক কর্মী নন। ন্যাচারালি তাদের অন্যান্য কাজকর্ম, পেশা সবটাই আছে, কিন্তু আমরা একবারও মনে করি না সেই মানুষের মন থেকে কোথাও প্রতিবাদটা মুছে গিয়েছে। প্রত্যেকে মনে মনে আজও ফুঁসছেন যাতে অভয়া ন্যায় বিচার পায়, এটা সবাই চাইছেন, আজও চাইছেন। এবার কেন অধরা আজও বিচার, এই পর্বে যদি ঢুকি তাহলে আমরা খুব ভালো করে দেখব যে তদন্তের একদম শুরুতে আমরা দেখেছিলাম রাজ্য পুলিশের হাতে তদন্তভার ছিল। রাজ্য পুলিশ যা বলল, সিবিআই অনেক ঝনঝনানির পর, অনেক বাগাড়ম্বরের পর রাজ্য পুলিশের যা তদন্ত সেটাই সিবিআইয়ের মানে বলা যায় অশ্বডিম্ব প্রসব করলো সিবিআই। তারপরে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, অভয়ার বাবা মা আবারও কোর্টে গিয়েছেন, নানান ঘটনা এরপর ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার পরে দাঁড়িয়ে শোনা যাচ্ছে কিছুটা অগ্রগতির কথা। শোনা যাচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন চ্যানেল মারফত, বিভিন্ন খবর মারফত আমরা জানতে পারছি যে এখনও কিছুটা অগ্রগতির বিষয় আছে। এই যে সন্দীপবাবু, যিনি এই যে গোটা দুর্নীতি চক্রের যিনি আসলে মাথা, আমরা যা মনে করছি, সাধারণ মানুষ যা মনে করছেন যে দুর্নীতির কারণে কোথাও একটা দাঁড়িয়ে প্রতিবাদ এসেছিল অভয়ার পক্ষ থেকে, সেজন্যই হয়তো অভয়ার প্রতি এই নৃশংস আচরণ করা হয়েছে, সেজন্যই হয়তো অভয়াকে খুন হয়ে যেতে হয়েছে। সে দুর্নীতির কথা প্রতি পদে পদে সামনে আসছে, এও আমরা দেখতে পাচ্ছি। ফলে আমরা খুব আশা ছেড়ে দিয়েছি এরকমটা নয়, কিন্তু আমরা এটাও জানি একই সাথে যে আমরা আশা করে যদি ঘরে বসে থাকি তাহলে এটা হবে না। ফলে টাইম টু টাইম আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের কথা বলতে হবে। বিচার যদি ছিনিয়ে আনতে হয় তাহলে রাস্তায় থাকতে হবে। সাধারণ মানুষের মঞ্চ, বিভিন্ন সংগঠন, সাধারণ মানুষ সবাই মিলে তৈরি করেছেন অভয়া মঞ্চ, আরেকটি মঞ্চ, এরকম নানান মঞ্চ আরও কাজ করে চলেছে। রাত দখল ঐক্য মঞ্চ বলে একটা মঞ্চ আছে, তারাও কাজ করছে এই সময়।
হ্যাঁ, এবং এই সবকটাই কিন্তু নাগরিকদের তৈরি করা মঞ্চ। এই মঞ্চগুলো রাস্তায় আছে। তেমনি যেমন ধরুন রাজনৈতিক দল হিসেবে আমাদের পার্টি সব সময় দাঁড়িয়ে কথা বলছে যে এই ন্যায় বিচার চাই আমরা। এই চাপ যদি সিবিআইয়ের ওপর না রাখা যায় তাহলে দাঁড়িয়ে এই বিচার অধরা থেকে যাবে। আমাদের অতীতের ঘটনাগুলো আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। ফলে চাপ রাখার জন্য আমরা আছি। চাপ শুধুমাত্র রাত দখল করে চাপ তৈরি হয় না, চাপ তৈরির জন্য প্রতিদিনের একটা অনুশীলন লাগে। সেই প্রতিদিনের অনুশীলনে আমরা আছি। এই যে তুমি বললে যে চাপ রাখতে হবে, তার মানে কি এটা পরিষ্কার যে বিচার ব্যবস্থা নিজের কোনো সদিচ্ছা নেই? বিচারের আগে আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে যে বিচার হবে কিসের ভিত্তিতে? ডকুমেন্টসের ভিত্তিতে, প্রমাণ তথ্য এসবের ভিত্তিতে। সেই প্রমাণ তথ্য এটা কারা জোগাড় করবে? ইনিশিয়ালি ছিল স্টেট পুলিশের হাতে ছিল, তারপরে এটা সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের যা কর্মকাণ্ড, তাতে সিবিআইয়ের ওপর খুব কি ভরসা রাখা যায়? আমাদের রাজ্যের ক্ষেত্রে এত ধরনের দুর্নীতি হয়েছে, সিবিআই বারবার এসছে, কোনো দুর্নীতি আজ পর্যন্ত কোনো তদন্তের সমাধান হয়নি কেন বলুন তো? শুধু সিবিআই না, ইডিও এই প্রশ্নে একইভাবে এতগুলো দুর্নীতির বিষয়ে ইডির এখানে হস্তক্ষেপ আছে, ইডি মামলা টেক আপ করেছে। ভাবতে পারেন অনুব্রতর বয়ান বাংলা থেকে ইংরেজি করতে পারেনি বলে ইডি অনুব্রত জামিন পেয়ে যায়। এদের উপর সত্যিই কীভাবে ভরসা রাখবো? এদের উপর ভরসা সত্যিই খুব বেশি আছে এরকমটা নয়। আমরা জানি যদি বিচার ছিনিয়ে আনতে হয় তাহলে রাস্তাতেই থাকতে হবে। এর সাথে সাথে আরেকটা যেটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে এসএসসি যে পরীক্ষা পর্বটা, সেটার একটা বড়সড় দুর্নীতি হয়েছে। সেই বড়সড় দুর্নীতিতে কিছুটা হলেও একটা সমাধান এসছে এবং আরও বিচার ব্যবস্থা খানিকটা বাকি আছে। এখনও পর্যন্ত যে সমাধানের যে সুপ্রিম কোর্ট যে রায়দান দিয়েছে 16ই জুন, আজকের যে তারিখ, সে তারিখ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হবে এবং সেটা নভেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। তো আজকে 16ই জুন, কিন্তু দেখা গেল যে গত 31শে মের আগে পর্যন্ত যে নোটিশটা দেওয়া হয়েছিল, যে 31শে মের পরে যদি সেই নোটিশ পাবলিশ করা হয় বা সেই নোটিশ যদি না মানা হয় তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা মামলা হতে পারে। কিন্তু রাজ্য সরকার তার আগে এক নোটিশ প্রকাশ করলো যে 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হবে নতুন করে 16ই জুন থেকে। আজকে 16ই জুন, কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই এবং কবে কী হবে সেটাও কেউ কমিশনের লোকেরাও বলতে পারছে না। তার মানে কি আবারও একটা কি দুর্নীতির কোথাও গন্ধ পাওয়া যাচ্ছে? এই রাজ্য সরকারের প্রতিটা পদক্ষেপে আসলে দুর্নীতির গন্ধ পাওয়া যায় না, দুর্নীতির প্রমাণ পাওয়া যায় একেবারে। গন্ধ তো চোখে দেখা যায় না, কিন্তু এদের দুর্নীতি এখন এমন অবস্থায় আছে যে গন্ধ তো শুঁকতে হয়। কিন্তু এদের দুর্নীতি এখন হচ্ছে যে চোখেও দেখা যায়, গন্ধও দুর্গন্ধও পাওয়া যায়। কেন বলছি এ কথা? 31শে মের মধ্যে যে নোটিফিকেশন হলো, সেই নোটিফিকেশানে বলেছিল তো যে 16 সালে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা দিতে হবে। রাজ্য সরকার কি করলো? নোটিশটাই করলো হচ্ছে এমনভাবে যে 16 সালের যা নিয়ম কানুন তার থেকে হচ্ছে যে ডিফার করলো, তার থেকে মানে শুধু ডিফার করা নয়, নতুনদের সঙ্গে পুরনোরা একই সঙ্গে গোটা প্রক্রিয়াটার সামিল হবেন, এটাও আমরা দেখতে পেলাম। এই কথাও এলো, গোটা প্রক্রিয়ায় সামিল হবে নতুনদের সঙ্গে পুরনোরা। নতুনদেরকেও বিপদে ফেলা হলো, কারণ পুরনোদের ক্ষেত্রে রাজ্য সরকার বললে একটা করে গ্রেস দেবে, সেটা তো নতুনেরা পাবেন না। তো ওই মানে কে কতদিন চাকরি করেছেন সেই অভিজ্ঞতার ওপরে একটা নাম্বার হবে, সেটা তো নতুনেরা পাবেন না। খুব স্বাভাবিকভাবেই এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, এটার বিরুদ্ধে আবার মামলার ব্যাপার হয়েছে, মামলা হয়েছে আবার, আমি যতদূর জানি কোর্টে গেছেন। হ্যাঁ, তো ফলে আমাদের রাজ্য সরকার না আসলে পরীক্ষাটাই নিতে চাইছে না। কারণ এইবারের পরীক্ষাটা হলে দুর্নীতি করাটা একটু কঠিন হবে। তো কারণ এইবারের পরীক্ষা হলে লোকের টাকা আর নতুন করে কেউ দিতে চাইবে না, কারণ টাকা দিলে চাকরি থাকবে এর তো কোনো গ্যারান্টি নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে লোকে টাকা দিতে চাইবে না, টাকা তুলতে পারবে না। তাই পরীক্ষাটা গুবলেট করে দেওয়ার একটা চেষ্টা আমাদের রাজ্য সরকারের আছে, এটা বলা বাহুল্য। দ্বিতীয়ত, এই রাজ্য সরকারকে বিশ্বাসও করা যায় না তো পুরোটা। পরীক্ষার্থীরাও সবটা পুরোটা বিশ্বাস করতে পারেন এমনটা নয়, সাধারণ মানুষ হিসেবে আমরাও বিশ্বাস করতে পারছি এরকমটা পুরোটা নয়। এদের জন্যই তো চাকরি গেছে, এই রাজ্য সরকারের জন্যই তো চাকরি গেছে। ফলে সেখানে দাঁড়িয়ে এরা আবার কোনো দুর্নীতি করবে না এটা কেউ শিওর হতে পারছে না।
তাই আমাদের খুব পরিষ্কার কথা, স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ চাই। যাদের চাকরি গেল আনটেন্টেড, যাদের চাকরি গেল, যারা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং তাদের চাকরি গেল, এদের চাকরি ফেরানোর দায়িত্ব তো রাজ্য সরকারকেই দিতে হবে। আপনি একটু দেখুন উল্টো দিকে রাজ্য সরকার আসলে কি করছে। যারা টেন্টেড তাদেরকে ভাতা দেওয়ার কথা বলছে, তাদেরকে অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার কথা বলছে। আসলে এরা গোটাটাই রাজ্য সরকারটাই আসলে টেন্টেড, রাজ্য সরকারটাই আসলে এই দুর্নীতির বাইরে নয় গোটাটা। মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জির দল গোটাটা এই গোটা দুর্নীতিটার সাথে অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে দেখলাম হাইকোর্টের রায়দানে যে যোগ্য এবং অযোগ্য এই দুটো বিভাজন করে দেওয়া হলো, এটা কি রাজ্য সরকারকে সুবিধা করে দেওয়ার জন্য কি এরকম কিছু একটা পরিকল্পনা করা ছিল? এটা রাজ্য সরকারের কি সত্যি সুবিধে হলো? যোগ্য অযোগ্য এই যে ভাগটা হলো, এই কোর্ট তো চাইলেই পারতো। কি পারতো? মানে কারা যোগ্য কারা অযোগ্য সেটা তো বার করে দিতেই পারতো, কিন্তু সেটা তো কোর্ট করলো না। না, কোর্ট তো বারবার চেয়েছে রাজ্য সরকারের কাছে, এসএসসির কাছে কোর্ট বারবার লিস্ট চেয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য তালিকা দাও। সাধারণত ভারতবর্ষের যা সিস্টেম আছে, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে এরকম হয়েছে এরকমটা নয়, পশ্চিমবঙ্গে আগেও হয়েছে, ছোট ছোট ক্ষেত্রে হয়েছে, সরকার নিজে ব্যবস্থা নিয়েছে, ফলে সেখানে দাঁড়িয়ে কোনো বিরাট মাতামাতি কিছু হয়েছে এরকমটা নয়। অন্যান্য স্টেটের ক্ষেত্রেও খোঁজ নিলেই দেখতে পাবে একাধিক উদাহরণ এরকম আছে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে এইবার কিন্তু কোর্ট সুযোগ দিয়েছিল যে কারা টেন্টেড নয় সেটা জানাও, এইটা জানালে পরে যারা টেন্টেড তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এসএসসি শেষ পর্যন্ত তো বলতে পারলো না কারা টেন্টেড আর কারা আনটেন্টেড। এসএসসি বলতে পারলো না যে 17 রকমভাবে দুর্নীতি এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে, মানে 18 রকমতম দুর্নীতিটা আর হয়নি, এটা তো বলতে পারলো না, এটা তো বলতে পারলো না। ফলে দাঁড়িয়ে এখানে ভুক্তভোগী হলো যারা সত্যি যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন, তারা ভুক্তভোগী হলেন, তাদের পরিবার ভুক্তভোগী হচ্ছে, সেই স্কুলগুলো ভুক্তভোগী হচ্ছে। দেখুন, এতে রাজ্য সরকারের খুব কিছু কিন্তু যাচ্ছে আসছে না। যদি সত্যি যেত আসতো তাহলে 31শে মের এই যে নোটিফিকেশানটা, সেটা নিয়ম মেনে নোটিফিকেশান করেছেই নোটিফিকেশান এই জন্য যাতে আরেকটা নতুন করে মামলা হয়। তাহলে এই যে আপনি প্রশ্ন করছিলেন রাজ্য সরকারের সুবিধা করে দিল কি না, রাজ্য সরকারের একমাত্র এটাতেই সুবিধা হতে পারে যে রাজ্য সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে যদি কেউ চুরি করার আরও একটু বেশি প্রশস্ত করে দেয় রাস্তা, রাজ্য সরকারের একমাত্র ওটাতেই সুবিধা। কিছু মানুষের অসন্তুষ্ট কিছু জায়গাতে ছিলই, তা না হলে কেন সরকারটা পড়ে যাবে, কেন সরকারে কেন হচ্ছে যে বদল আসবে। তাহলে মানুষের ভরসাস্থলের জায়গা আবার ভরসাস্থল হয়ে উঠতে আমাদের বেশ কিছুটা পরিশ্রম আরও করতে হবে। প্রথম দিন শুরু হয়েছিল পোস্ট অ্যাবলিশ করা দিয়ে, এরপর হচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয়েই আসলে মানুষের হাত থেকে স্থায়ী কাজ কেড়ে নিতে চাইছে। এরা পোস্ট অ্যাবলিশ করেনি রাজ্য সরকার, কিন্তু স্থায়ী পোস্টে অস্থায়ী নিয়োগ করছে। এবং আমাদের যে শ্রম করে এসছে সেখানে বলছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের কথা, সেখানে বলছে মানে কন্ট্রাকচুয়াল, মানে আমাদের স্থায়ী কাজের সংখ্যা আরও কমবে, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এ ধরনের কাজের সংখ্যা বাড়বে।